আইএমএফের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি পাওয়া নিয়ে অনিশ্চয়তা, রাজস্ব আদায়ে অসন্তোষ প্রতিনিধি দলের। ট্রাম্পের শুল্ক নীতি মোকাবিলায় কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ, নীতি সহায়তা দাবি শিল্প মালিকদের। দাবিতে 1 মে থেকে পোলট্রি খামার বন্ধের হুঁশিয়ারি মালিকদের, সমাধানের আশ্বাস প্রাণী সম্পদ বিভাগের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি আমি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। আইএমএফের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি পাওয়া যাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তায় বাংলাদেশ। এবারের মিশন শেষ হলে কোনো সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয়েছে। দুপুরে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আইএমএফ মিশনের সফর শেষে ব্রিফিংয়ে একথা জানান মিশন চিফ ক্রিস পাপাজর্জিও। বলেন, রাজস্ব আদায়ে এখনও অনেক পিছিয়ে বাংলাদেশ, তবে ঋণ পাওয়ার বিষয়ে আলোচনার দরজা খোলা আছে বলেও জানান তিনি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটে 2022 সালে আইএমএফের দ্বারস্থ হয় তৎকালীন সরকার। সে সময় নানা শর্ত জুড়ে দিয়ে $4.7 বিলিয়ন ঋণ অনুমোদন দেয় সংস্থাটি। পরে 3 কিস্তিতে ছাড় দেয় $231 কোটি। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর গেল ডিসেম্বরে বাংলাদেশ ঘুরে যায় আইএমএফ মিশন। সে সময় ডলারের বাজার ভিত্তিক বিনিময় হার নির্ধারণ না করা, 63,000 কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় করতে না পারা আর ভর্তুকি কমানোর প্রশ্নে অসন্তোষ প্রকাশ করে মিশন। শঙ্কা তৈরি হয় ঋণের বাকি অর্থ ছাড় নিয়ে। এবারও 12 দিনের সফর শেষ হলো কোনো সমঝোতা চুক্তি ছাড়াই। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আইএমএফের প্রতিনিধি দলের প্রধান জানালেন, কিস্তির অর্থ ছাড় পাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে ওয়াশিংটন ডিসিতে বসন্তকালীন বৈঠকের পর। Approach the reform we recommend is not full flexibility. It's an intermediate regime that allows for full flexibility in the future and maybe in the medium term, not even in the short. এ সময় ঋণের শর্ত হিসেবে বাংলাদেশের রাজস্ব আহরণ পরিস্থিতিতে আইএমএফ সন্তুষ্ট নয় বলেও জানানো হয়। Investment. Bangladesh's persistently low tax to GDP ratio underscores the pressing need for tax reforms aimed at building a more equitable, transparent and streamlined system, one that ensures. এর আগে প্রতিবার মিশন শেষে সরকারের সঙ্গে সমঝোতা চুক্তি সই হলেও এবার তা হয়নি। তবে আলোচনার দরজা খোলা আছে বলে জানালেন মিশনের প্রধান। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে মূল্য ছাড় দাবি করছেন দেশটির পোশাক ক্রেতারা। স্থগিত করেছেন ক্রয়াদেশও। এতে ছোট ও মাঝারি উদ্যোক্তারা অস্তিত্ব সংকটে পড়বে বলে দাবি বাংলাদেশের শিল্প মালিকদের। রাজধানীতে মতবিনিময় সভায় তারা এসব কথা জানান। সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির পাশাপাশি কূটনৈতিক তৎপরতায় জোর দেন সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান। বাণিজ্য ঘাটতি কমানো, স্থানীয় শিল্প উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ট্রাম্প প্রশাসন বিভিন্ন দেশের সঙ্গে বড় ধরনের শুল্ক যুদ্ধ শুরু করেছে। দেশটিতে বাংলাদেশ বছরে $7.5 বিলিয়ন রপ্তানির বিপরীতে আমদানি করে $2 বিলিয়ন পণ্য। এই সমীকরণে 37% অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নিলেও 90 দিনের জন্য তা স্থগিত করে 10% আরোপ করেছে ট্রাম্প। বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে সিপিডি আয়োজিত মতবিনিময়ে পোশাক শিল্প মালিকরা বলেন, একক দেশ হিসেবে সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। তাদের অভিযোগ, রপ্তানি বাজারটিতে যখন অনিশ্চয়তা, তখন সরকারের সময়োপযোগী সিদ্ধান্ত আসছে না। আমি 1 মাস আগে যখন আমি অর্ডার দিলাম ইন্ডিয়াতে সুতার জন্য, আমি এখন কেন লার্জ এন্টারপ্রাইজ, ওকে আই ক্যান ডু ইট, মিডিয়াম স্মল যারা আছে ওনারা এখন বেনাপোল থেকে একটা শিপিং লাইন খুঁজে কলকাতাতে রিড আউট করে আনবে। তারপর ধরেন গ্যাসের প্রাইস 33% ইনক্রিজ করলো। গণশুনানিতে নো ওয়ান সাপোর্টেড দিস। অনিশ্চিতের কারণে যে এই 90 দিনের যে একটা আমরা বলতেছি যে আমরা একটা একটা সময় পেয়েছি, এই 90 দিনে কোনো সলিউশন হবে আলাদাভাবে, এটাও আমি ব্যক্তিগতভাবে মনে করি না।
এ সময় আলোচকরা বলেন, মার্কিন শুল্ক নীতি শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব অর্থনীতিকেই দুষ্ট চক্রের মধ্যে ফেলবে। শিল্প মালিকদের পাশাপাশি শ্রমিকের জীবনেও নেতিবাচক প্রভাব পড়বে। এই ধরনের ভোলেটাইল যে গ্লোবাল ট্রেডিং সিনারিও ইমার্জ করছে, এটার ফলে কিন্তু আর্জেন্সিটা আরও অনেক বেড়ে গেল। আমরা এখন জাপানের সাথে এফটিএ করছি, সিঙ্গাপুরের সাথে আমাদের এফটিএ নেগোসিয়েশন চলছে, আরও বেশ কিছু দেশের সাথে। এগুলোর গুরুত্ব কিন্তু অনেক বেড়ে যাবে। সভায় বক্তারা জানান, যুক্তরাষ্ট্র প্রতি বছর বাংলাদেশি পণ্যে $100 কোটি বেশি শুল্ক আদায় করে। অন্যদিকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পণ্যে প্রায় $18 কোটি শুল্ক পায়। শ্রমিকদের উপরে। এবং হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সফররত যুক্তরাষ্ট্রের 2 উপসহকারী সচিব এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সাথে বৈঠক শেষে বিস্তারিত জানাচ্ছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন। আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি সেখানে। 2010 সালে পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনার পর পাকিস্তানের পররাষ্ট্র সচিব আজ মাননীয় প্রধান উপদেষ্টার সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। পাকিস্তানের সাথে আমাদের বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নেবার ব্যাপারে মাননীয় প্রধান উপদেষ্টা তার আশাবাদ ব্যক্ত করেন। তিনি দুদেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করেন। মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের আগে পাকিস্তানের পররাষ্ট্র সচিব মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার সাথেও সাক্ষাৎ করেছেন, সৌজন্য সাক্ষাৎ করেছেন। আমি এখন আজকে পররাষ্ট্র সচিব পর্যায়ে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে যে আলোচনা হয়েছে সেগুলো সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা জানেন যে পাকিস্তান দক্ষিণ এশিয়া আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেশী। সকল প্রতিবেশীদের সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া আমাদের পররাষ্ট্রনীতির অন্যতম লক্ষ্য। এই প্রেক্ষিতে আজকের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে 2 প্রতিনিধি দল বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে বিদ্যমান সম্পর্ককে সামনের দিনগুলোতে আরও এগিয়ে নেবার ব্যাপারে একমত হয়েছে। এছাড়া আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু এবং দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আমরা পাকিস্তানের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উপর জোর দিয়েছি। পাকিস্তানের বাজারে বাংলাদেশের পণ্যের রপ্তানি বাড়াতে, বাজারে প্রবেশের সুযোগ বৃদ্ধি, বাণিজ্য প্রক্রিয়া সহযোগীকরণ এবং শুল্ক বাধা দূরীকরণ ও বাংলাদেশে পাকিস্তানের বিনিয়োগ বৃদ্ধিকরণের জন্য তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে সহযোগিতা বৃদ্ধির জন্য আলোচনা হয়েছে, যাতে প্রযুক্তি, উন্নত প্রজাতি এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা যায়। এছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও বন্যা প্রতিরোধে দুদেশের অভিজ্ঞতা বিনিময়ের উপরও জোর দেওয়া হয়। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন যে সাম্প্রতিককালে দুদেশের মধ্যে সরাসরি শিপিং রুট চালু হয়েছে এবং সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং ব্যবসা বাণিজ্য বৃদ্ধির বিষয়টিও আজকের আলোচনার স্থান পেয়েছে। আমরা আশা করছি যে খুব শীঘ্রই দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব হবে। আমরা উচ্চশিক্ষা এবং বৈজ্ঞানিক শিক্ষায় পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সন্ধানের উপর গুরুত্ব দিয়েছি এবং এ সকল ক্ষেত্রে পারস্পরিক শিক্ষাবৃত্তির সংখ্যা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছি। পাশাপাশি সংস্কৃতি ও ক্রীড়ার ক্ষেত্রে সম্পর্ক জোরদার করার প্রয়োজনীয়তার কথাও আলোচনা এসেছে। দুই দেশের শিল্পী, চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী, লেখক ও শিক্ষাবিদদের সফরের মাধ্যমে সাংস্কৃতিক বিনিময়কে উভয় পক্ষ থেকে উৎসাহিত করা হয়েছে। দৈনন্দিন কাজে গতি আনতে স্বল্প সময়ে সেবা গ্রহণ, স্বচ্ছতা, জবাবদিহি এবং মানসম্মত সেবা দেওয়ার লক্ষ্যে আউটসোর্সিংয়ের নতুন নীতিমালা করেছে সরকার। 3টি বিশেষ সেবা এবং 5টি সাধারণ ক্যাটাগরিতে কাজের সুযোগ পাবে ব্যক্তিরা। বুধবার অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নীতিমালা জারি করা হয়েছে। আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা 2025 নামের এই নীতিমালা অবিলম্বে কার্যকর হবে। 18 থেকে 60 বছর বয়সীরা আউটসোর্সিং কাজের সুযোগ পাবেন। এই নীতিমালা মন্ত্রণালয়, বিভাগ ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, স্বশাসিত, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সেবা সরবরাহকারী এবং সেবাকর্মীরা ক্ষেত্রে প্রযোজ্য হবে। সরকারি ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে নেয়া এই কৌশলগত পদ্ধতির উদ্দেশ্য সীমিত সম্পদ ব্যবহার করে মানসম্মত সেবা ক্রয় করা।
দেশের তৈরি পোশাক রপ্তানি 2026 সালে $50 বিলিয়ন ছাড়াতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সম্প্রতি সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদনে এসব প্রক্ষেপণ তুলে ধরা হয়েছে। তবে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ফলে রপ্তানির এই লক্ষ্যমাত্রা অর্জন চ্যালেঞ্জিং হবে বলেও মনে করছে বিশ্লেষকরা। সম্প্রতি রোডম্যাপ ফর ইনভেস্টমেন্ট পলিসি রিফর্মস অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে এডিবি। এই প্রতিবেদনে বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের তথ্যসূত্রের ভিত্তিতে 2026 সালে তৈরি পোশাক রপ্তানি $51 বিলিয়ন উন্নীত হতে পারে বলে প্রক্ষেপণ করা হয়েছে। পয়লা মে থেকে সারা দেশে ডিম ও উৎপাদনকারী সব খামার বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই ঘোষণা দেন তারা। সংগঠনটির দাবি, ব্যাপক লোকসান ও কর্পোরেট প্রতিষ্ঠানের কারসাজি বন্ধের দাবিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি আমলে নিয়ে সংকট সমাধানের আশ্বাস প্রাণী সম্পদ অধিদপ্তরের। বাজারে সস্তা আমিষ হিসেবে জনপ্রিয় ব্রয়লার মুরগি ও ডিম। বর্তমানে প্রতি কেজি মুরগির দাম প্রায় 200 টাকা, আর ফার্মের মুরগির ডিমের ডজন 130 থেকে 135 টাকা। প্রান্তিক খামারিদের সংগঠন পোল্ট্রি অ্যাসোসিয়েশনের দাবি, এমন বাজার দরে ক্ষতির মুখে তারা। কয়েক মাস ধরে দিনে 20 লাখ কেজি মুরগি উৎপাদন হয়েছে। কেজিতে 30 টাকা করে 2-3 মাসে লোকসান হয়েছে প্রায় 900 কোটি টাকা। নিয়ন্ত্রক সংস্থাগুলোর ব্যর্থতায় কিছু কর্পোরেট কোম্পানি পুরো পোল্ট্রি খাত দখলে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ খামারিদের। তাই পয়লা মে থেকে খামার বন্ধের ঘোষণা তাদের। পয়লা মে থেকে ডিম মুরগি সারা দেশব্যাপী ডিম মুরগির খামার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা সরকারকে বারবার জানানোর পরেও সরকার প্রান্তিক খামারিদের সমস্যাগুলো সমাধান করতেছে না, এবং বড় বড় কর্পোরেট গ্রুপের যে বাজার সিন্ডিকেট, এ কারণে আমাদের উৎপাদন খরচ বেশি হলেও আমাদের কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, ভোক্তাদের স্বার্থে এমন সিদ্ধান্ত কাম্য নয়। সমস্যা সমাধানে দ্রুত সংশ্লিষ্টদের নিয়ে আলোচনা করা হবে। ভোক্তাদের স্বার্থে অ্যাসোসিয়েশন কর্তৃক এই ধরনের সিদ্ধান্ত নেওয়াটা সমীচীন হবে না, যেহেতু ওনারা সমস্ত খামারিদের নিয়ে কাজ করে। সরবরাহ ঠিক রাখা যায়, তাহলে সেই জন্য সমস্ত অ্যাসোসিয়েশন ও সমস্ত অংশীদারদের নিয়ে আমরা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করব। পোল্ট্রি শিল্প রক্ষায় আলাদা পরিকল্পনা করা হচ্ছে বলেও জানায় প্রাণী সম্পদ অধিদপ্তর। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।